হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ পার্ট 3 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই অমরনাথের দুটি পার্ট এবং ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্যান্য যে সমস্ত প্রোজগুলি রয়েছে, যেমন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এবং যে সমস্ত পোয়েট্রিগুলি রয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য বেঙ্গল সেলার্স ইত্যাদি নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইটস অফ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ পালন করেছিল। অবজার্ভ মানে কি? পালন করা। এভরি রাইট, রাইট মানে কি? রিচুয়ালস, আচার অনুষ্ঠান, অফ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের। অর্থাৎ তীর্থযাত্রীরা যে সমস্ত আচার অনুষ্ঠান পালন করেছিল, সেই প্রত্যেকটা আচার অনুষ্ঠান কিন্তু স্বামী বিবেকানন্দ পালন করেছে। অ্যাজ হি কেম অ্যালোন, যখন তিনি একাকী আমাদের সঙ্গে আসছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বেডস, তিনি মালা জপেছেন। বেড মানে কি? অ্যাকচুয়ালি মালা জপা। হি হ্যাজ টোল্ড হিজ বেডস, তিনি মালা জপ করেছেন। কেপ্ট ফাস্ট, উপবাস রেখেছেন। ফাস্ট মানে এখানে কি? উপবাস। হ্যাড বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ দ্য 5 স্ট্রিমস ইন সাকসেশন। ইন সাকসেশন মানে ধারাবাহিকভাবে তিনি পঞ্চনদের জলে, বরফের মতো ঠান্ডা জলে তিনি স্নান করেছিলেন। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, এবং আমরা যখন আমাদের দ্বিতীয় দিনে রিভার গ্র্যাভেলস মানে নুড়িময় যে নদীটা অতিক্রম করেছিলাম, তখন কিন্তু তিনি এই রিচুয়ালসগুলো পালন করেছিলেন। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোন রিচুয়ালসটা বিবেকানন্দ পালন করেননি। তাই জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা কথাকে মনে রাখতে হবে। তাহলে কী কী রিচুয়ালস তিনি পালন করেছেন সেটা জেনে রাখলেই তাহলে বাকিগুলো তো তুমি অবশ্যই পারবে। প্রথমত তিনি রিভার বেডস মানে মালা জপেছেন, উপবাস রেখেছেন এবং নদীর হিম শীতল জলে স্নান করেছেন। কখন? যখন দ্বিতীয় দিনে আমরা রিভার গ্র্যাভেলস, ওই নুড়িময় নদীটা অতিক্রম করছিলাম। অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, আর এখন যখন তিনি ওই গুহার মধ্যে প্রবেশ করছেন, দেখো কেভ মানে কি? কোন গুহাটা? অমরনাথ গুহা। ইট সিমস টু হিম, এটা তার কাছে মনে হচ্ছিল, অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, যেন মনে হচ্ছে স্বয়ং ভগবান মহাদেব তার সামনে দৃশ্যমান হয়েছেন। অ্যামিডিস্ট দ্য বাজিং সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড। অ্যামিডিস্ট মানে কি? অ্যামাং, মধ্যে, অর্থাৎ সেই গুনগুন করা, সেই ঝাঁকে ঝাঁকে যে তীর্থযাত্রীরা আসছে, সেই তাদের ওই গুঞ্জনের মধ্যেও, অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ দ্য পিজিয়ন্স, এবং মাথার উপরে যে পায়রার ঝটপট শব্দ। অমরনাথের গুহার মধ্যে কিন্তু একদল পায়রা বাস করে। এই পায়রাদের একটা কাহিনী আছে। ভগবান শিব যখন পার্বতীকে অমর কথা শোনাবেন বলে এই অমরনাথের গুহাতে নিয়ে এসেছিলেন, ঠিক আছে, তিনি এমন একটা জায়গা খুঁজছিলেন যেখানে তিনি নিরিবিলিতে এই অমর কথা পার্বতীকে শোনাতে পারবেন। কারণ যেই এই অমর কথা শুনবে সেই কিন্তু অমর হয়ে যাবে। তাই এই নিরিবিলি স্থানটা বেছে নিয়েছিলেন ভগবান শিব। ঠিক আছে, তো যখন তিনি পার্বতীকে অমর কথা শোনাচ্ছিলেন, সেই শুনতে শুনতে কিন্তু পার্বতী দেবী ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক আছে, তো তখন ওই গুহার মধ্যে একজোড়া পায়রা ছিল। তো তারা কিন্তু সেই শিবের প্রত্যেকটা কথায় কথায় তারা হুম হুম করে আওয়াজ করছিল। আর দেবাদিদেব মহাদেব তিনি ধ্যানস্থ হয়ে চোখ বন্ধ করে অমর কথা শুনিয়েই যাচ্ছেন। অমর কথা শোনানো শেষ হলে যখন তিনি চোখ খুললেন, তখন দেখলেন যে মা পার্বতী তিনি ঘুমিয়ে পড়েছেন এবং একজোড়া পায়রা সেখানে বসে রয়েছে। তো এটা দেখে ভগবান শিব ক্রুদ্ধ হয়ে যখন সেই পায়রা দুটিকে মেরে ফেলতে যাবে, তখন সেই পায়রারা বলে উঠল যে হে দেবাদিদেব মহাদেব, আপনি যদি এখন আমাদেরকে মেরে ফেলেন তাহলে তো আপনার অমর কথা বৃথা হয়ে যাবে। কারণ আপনার কথা অনুসারে যে এই অমর কথা শুনবে সে তো অমর হয়ে যাবে। আমরা তো এই অমর কথা শুনে ফেলেছি, তাহলে তো আমরা হিসেব মতো অমর। এখন আপনি যদি আমাদেরকে মেরে ফেলেন তাহলে তো আপনার অমর কথা বৃথা হয়ে যাবে। তো এই কথা শুনে শিব একটু শান্ত হলেন এবং তিনি ওই পায়রা দুটোকে আশীর্বাদ করলেন। এবং সেই থেকে ওই অমরনাথ গুহার মধ্যে এখনও পর্যন্ত যদি কেউ প্রবেশ করে তাহলে সেই পায়রাদের দেখা পাবে।
তো সেই পায়রার ঝটপটানির শব্দ কিন্তু ওই গুহার উপরে শোনা যাচ্ছিল, মাথার উপরে। হি নেল্ড অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 টাইমস, তিনি 2 বার অথবা 3 বার, পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রস্ট্রেটেড মানে হচ্ছে গড় করা, আর নেল্ড মানে কি, নীলের পাস্ট টেন্স, হাঁটু মুড়ে বসা। তিনি হাঁটু মুড়ে বসে 2 বার বা 3 বার তিনি কিন্তু গড় করলেন ভগবানকে, আননোটিসড, সকলের অলক্ষ্যে, অর্থাৎ সমস্ত যে তীর্থযাত্রীরা রয়েছে তাদের অলক্ষ্যেই কিন্তু তিনি এই কাজটি করলেন। অ্যান্ড দেন অ্যাফ্রেড, এবং তারপরে তিনি ভয় পেলেন, লিস্ট ইমোশনস মাইট ওভারকাম হিম, পাছে, লিস্ট মানে পাছে, অনুভূতি, ইমোশনস মানে কি, আবেগ বা অনুভূতি, মাইট ওভারকাম হিম, হয়তো তাকে পরাস্ত করবে, অর্থাৎ আবেগের বশবর্তী হয়ে হয়তো তিনি সকলের সামনে এখানে কেঁদেই ফেললেন ভগবান শিবকে দেখে। তো সেটা যাতে না হয় তাই তিনি কি করলেন, হি রোজ, তিনি উঠে দাঁড়ালেন, রাইজের পাস্ট টেন্স, অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং নীরবে নিঃশব্দে তিনি কিন্তু ওই গুহা থেকে বেরিয়ে এলেন। হি সেইড, তিনি বলেছিলেন, আফটারওয়ার্ডস মানে পরবর্তীকালে, দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্ট, এই সংক্ষিপ্ত মুহূর্তের মধ্যেই, ব্রিফ মানে কি, সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত মুহূর্তের মধ্যেই, হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর, তিনি ভগবান শিবের কাছ থেকে অমরত্ব উপহার পেয়েছিলেন, নট টু ডাই, কখনোই তিনি মারা যাবেন না। আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে মৃত্যুর ইচ্ছা প্রকাশ করছেন। উইল মানে কি, ইচ্ছা, অর্থাৎ নিজে যতক্ষণ না মৃত্যুবরণ করার ইচ্ছা প্রকাশ করছেন ততক্ষণ পর্যন্ত স্বামী বিবেকানন্দ মারা যাবেন না। এই আশীর্বাদ কিন্তু তিনি ভগবানের কাছ থেকে পেয়েছিলেন। ঠিক আছে, ইন দিস ওয়ে পসিবলি, সম্ভবত এইভাবেই, ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড, তিনি হয়তো পরাস্ত করেছিলেন, ডিফিট মানে কি, পরাজিত করা, অর ফুলফিল্ড অথবা পূরণ করেছিলেন, দ্যাট প্রিসেন্টিমেন্ট মানে কি, পূর্বাভাস, হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যেটা শৈশব থেকেই তাকে তাড়া করে বেড়াচ্ছে। হন্টেড মানে কি, তাড়া করে বেড়ানো, তার শৈশব থেকেই একটা চিন্তাধারা বা একটা পূর্বাভাস, কেউ একজন হয়তো ভবিষ্যৎবাণী করেছিল বিবেকানন্দকে তার শৈশবে। কি ভবিষ্যৎবাণী করেছিল, দ্যাট হি উড মিট উইথ ডেথ, যে মৃত্যুর সঙ্গে তার সাক্ষাৎ হবে, ইন এ শিবা টেম্পল অ্যামংগেস্ট দ্য মাউন্টেন, অর্থাৎ পাহাড়ের মধ্যে একটা শিব মন্দিরের মধ্যে, সেটা তো এই অমরনাথ। আর এখানে তো বিবেকানন্দ মারা গেলেন না, তাহলে তিনি কি করলেন, তার মন থেকে এই ভয়টা দূর হয়ে গেল যে তিনি মৃত্যুকে পরাস্ত করতে পেরেছেন, তিনি অমর হয়ে গিয়েছেন। এই অমরত্বের আশীর্বাদ স্বয়ং ভগবান শিব তাকে দিয়েছেন। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, সেখানে কোনো রকমে ব্রাহ্মণদের কিন্তু কোনো রকমের শোষণ বা নিপীড়ন ছিল না, অফ দ্য হেল্পলেস পিপল, অসহায় মানুষদের উপরে। যে কোনো মন্দিরে এখন গেলে দেখা যাবে এই ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশনটা কিন্তু একটা কমন ব্যাপার হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা কোনো মায়ের মন্দিরে যাই না কেন, মা কালীর মন্দিরে হোক বা যে কোনো মন্দিরে গেলেই কিন্তু দেখা যাবে যে সেখানে পাণ্ডাদের ভিড়, তারা এসে বলছে এত টাকা দাও তাহলে মাকে তাড়াতাড়ি দর্শন করিয়ে দেবো, এত টাকা দাও তাহলে তাড়াতাড়ি তুমি মন্দিরে ঢুকতে পারবে, পুজো দিতে পারবে, না হলে পারবে না। টাকার বিনিময়ে যার কাছে টাকা আছে সে পুজো দিতে পারবে, আর যে মানুষটার কাছে টাকা নেই, অসহায়, সে কি মায়ের দেখা পাবে না? এটা কখনো হতে পারে? তো এই রকম ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন কিন্তু অমরনাথের গুহাতে নেই। ঠিক আছে, অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, পরীক্ষায় প্রশ্ন আসবে, অমরনাথ কিসের জন্য রিমার্কেবল, ফেমাস কিসের জন্য, ফর ইটস সিম্পলিসিটি, এর সরলতার জন্য, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং প্রকৃতির ঘনিষ্ঠতার জন্য, প্রকৃতির খুব কাছের, খুব নিবিড় এই অমরনাথ। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, কিন্তু এই তীর্থযাত্রাটা শেষ হয়, কালমিনেটস মানে কি অ্যাকচুয়ালি এন্ড, শেষ হওয়া, এই তীর্থযাত্রীটা শেষ হয় অন দ্য গ্রেট ডে অফ রক্ষাবন্ধন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে অমরনাথের এই যে তীর্থযাত্রাটা কবে শেষ হয়, রাখি বন্ধনের দিনে। অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্য স্যাক্রেমেন্ট, এবং আমাদের যে হাত, রিস্ট মানে অ্যাকচুয়ালি কবজি, আমাদের কবজিতে বাঁধা হয়েছিল রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রেমেন্ট, এই ধর্মীয় আচারের লাল এবং হলুদ সুতো দিয়ে। এখন হিন্দুরা আমরা সবাই যে কোনো পুজো দিলে আমাদের হাতে ডোর বাঁধি, সুতো বাঁধি, তো সেটাকেই এখানে বলা হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস। পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, রাখি বন্ধনের দিনে যেদিন ওই অমরনাথ যাত্রাটা শেষ হয়, তাহলে সেদিন তারা কিভাবে এই রিচুয়ালসটা পালন করে, তারা কিন্তু ওই যে পবিত্র ধর্মীয় আচারের যে লাল এবং হলুদ সুতো আছে সেটা তাদের হাতে জড়িয়ে নেয়।
আফটারওয়ার্ডস এরপরে উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এবং আমরা আমাদের খাবারটা খেয়েছিলাম। কোথায়? অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, কিছু উঁচু পাথরের উপরে, ওই নদীর পাশে যে কিছু উঁচু পাথর পড়ে রয়েছিল সেখানে বসে আমরা আমাদের খাবারটা সেরেছিলাম। পুজো দেওয়ার আগে কিন্তু আমরা কেউ আহার গ্রহণ করিনি। বিফোর রিটার্নিং আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে, অর্থাৎ আগে আমরা পুজো দিয়েছি, তারপরে নদীর পাশে ওই বোল্ডারের উপরে বসে আমরা আহার করেছি এবং তারপরেই কিন্তু আমরা আমাদের তাঁবুতে ফিরে এসেছি। চলে এসো পরের প্যারাতে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, ফুল মানে অ্যাকচুয়ালি পরিপূর্ণ, এখানে বলবো যে ভাবনায় বিভোর হয়ে থাকা। এই জায়গাটার ভাবনায় কিন্তু স্বামী বিবেকানন্দ বিভোর হয়েছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি অনুভব করেছিলেন, তিনি অনুভব করেছিলেন দ্যাট হি নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, এত সুন্দর কোনো কিছু এর আগে তিনি কখনো দেখেননি। দেখো এখানে কি ক্লজ ইউজ হয়েছে বলতে পারবে? হি ফেল্ট, এটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা কিন্তু নাউন ক্লজ, কারণ এই যে ভার্ব আছে ফেল্ট এর অবজেক্ট হিসেবে বসেছে। হি স্যাট লং সাইলেন্ট, অর্থাৎ দীর্ঘক্ষণ তিনি নিঃশব্দে বসেছিলেন, ওই অমরনাথ গুহার যে দৃশ্যটা এখনও তার চোখের সামনে ভাসছে। দেন হি সেড ড্রিমিলি, তারপরে তিনি স্বপ্নালুভাবে বললেন, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি খুব ভালোভাবে কল্পনা করতে পারছি, হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কিভাবে প্রথম এই গুহাটি আবিষ্কৃত হয়েছিল। এ পার্টি অফ শেপার্ডস, একদল মেষপালক, ওয়ান সামার ডে, একটি গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, তার ওই ফ্লোকস মানে হচ্ছে কি ভেড়ার পাল, বা তার মেষপালকের মেষের পালগুলো কিন্তু সে হারিয়ে ফেলেছিল, তারা পথ ভুল করে অন্য কোথাও চলে গিয়েছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হেয়ার ইন সার্চ অফ দেম, এবং হয়তো সেই মেষপালকের দল এখানে তাদের ওই ভেড়াগুলোকে খুঁজছিল। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালি, তারপরে যখন তারা এই উপত্যকাতে এসেছিল, দে টোল্ড, তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, কিভাবে তারা হঠাৎ করে মহাদেবের দেখা পেয়েছিল। প্রথমে আমরা জেনেছিলাম যে ওখানে বলা হয়েছিল যে একদল পিসেন্ট তারা কিন্তু এই মহাদেবের মূর্তিটা দেখে তারা অস্টাক হয়ে গিয়েছিল, তারা বিস্মিত হয়ে গিয়েছিল। আর এখানে বলছে একদল শেফার্ড মেষপালক তারা কিন্তু তাদের ভেড়ার পাল হারিয়ে গিয়েছে এবং সেই ভেড়ার পাল খুঁজতে খুঁজতে হঠাৎ করে তারা এই মহাদেবের গুহাটা আবিষ্কার করেছেন। অফ মাই মাস্টার্স হিমসেলফ, আমার নিজের প্রভুর ক্ষেত্রেও, ইন এনি কেস, যে কোনো ক্ষেত্রেই পরিস্থিতি যেভাবে যেরকমই হোক না কেন, লাইক স্টোরি ওয়াজ ট্রু, এই রকমই এক কাহিনী সত্যি রয়েছে, সত্যি এইরকম একটা কাহিনী রয়েছে। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, অর্থাৎ যে পবিত্রতা অ্যান্ড হোয়াইটনেস মানে শুভ্রতা অফ দ্য আইস পিলার, এই যে বরফের লিঙ্গটা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ শিবলিঙ্গটা কিন্তু পুরোটাই বরফের। হ্যাড স্টার্টেড অ্যান্ড এনর্যাপ্টেড হিম, অর্থাৎ বিবেকানন্দকেও কিন্তু স্টার্টেড মানে তাকে চমকে দিয়েছিল, অ্যান্ড এনর্যাপ্টেড হিম তাকে আচ্ছন্ন করে রেখেছিল। এনর্যাপ্টেড মানে আচ্ছন্ন করে রাখা। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, এই যে ক্যাভার্ন গিরি গুহা, হ্যাড রিভিলড ইটসেলফ সেটা নিজেই প্রকাশ করছে, টু হিম তার কাছে, অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাস পর্বতের যে গোপন কথা। কৈলাসটা কোথায় অবস্থিত? কৈলাস কিন্তু তিব্বতের কাছে মানস সরোবরের ওখানে অবস্থিত, ঠিক আছে, যেখানে মনে করা হয় যে ভগবান শিব ওখানে বাস করে। তো সেই কৈলাসের যে গোপন কথা সেটাই যেন এই অমরনাথের গুহা প্রকাশ করছে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের বাকি সময়টুকু, অর্থাৎ বিবেকানন্দ তার জীবনের বাকি সময়টুকু, হি চেরিশড দ্য মেমোরি, এই স্মৃতিটিকে তিনি রোমান্থন করেছিলেন, অফ হাউ হি হ্যাড এন্টার্ড দ্য মাউন্টেন কেভ, কীভাবে তিনি ওই পর্বতের গুহাটার মধ্যে প্রবেশ করেছিলেন, অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং কিভাবে তিনি সেখানে ভগবান শিবের মুখোমুখি হয়েছিলেন। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।